বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান বইয়ের চলতরিত অধ্যায় থেকে রাজশাহী বোর্ড ২০২৪ এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কুমিল্লা বোর্ড ২০২৪ এ একটা সলভ করেছিলাম। তো আজকে রাজশাহী বোর্ড ২০২৪ এর প্রশ্নটা আমরা সলভ করে দেখব। প্রশ্নে দেখতে পাচ্ছি একটা বর্তনীর ফিগার দেয়া আছে এবং ক নম্বরে বলছে রিওস্ট্যাট কাকে বলে? খ নম্বরে বলছে তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন? এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর আগে দেখে নিই। ক নম্বরে বলছে রিওস্ট্যাট কাকে বলে? তো রিওস্ট্যাট আমরা চিনি যেগুলো ভেরিয়েবল রেজিস্টর, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী যে রেজিস্টরগুলোর মান পরিবর্তন করতে পারি সেগুলোকে বলা হয় রিওস্ট্যাট। তো আমরা যদি এটাকে লিখি, এভাবে লিখতে হবে যে ধরনের রোধের মান একটি নির্দিষ্ট সীমার ভিতরে প্রয়োজন মতো পরিবর্তন করা যায় তাকে রিওস্ট্যাট বলে। ক নম্বরে বলছে তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন? আমরা জানি তামা হচ্ছে পরিবাহী, অর্থাৎ একটা ভালো পরিবাহী, এবং সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী। এজন্য তামার ক্ষেত্রে হয় কি, যে একটু ভোল্টেজ দিলেই খুব ভালো কারেন্ট ফ্লো করে, অর্থাৎ একটু ভোল্টেজ ডিফারেন্স হলে, সামান্য পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স হলেই কারেন্ট ফ্লো করা শুরু করে। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে সেটা একটা মাত্রা পর্যন্ত যাওয়া লাগে, যেমন সিলিকন বা জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। এদের ক্ষেত্রে ভোল্টেজের মাত্রা একটা নির্দিষ্ট মাত্রার ভোল্টেজ দেওয়ার পরেই কারেন্ট ফ্লো করা শুরু করে। কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে হয় কি, যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে খুব ভালো পরিবাহী হিসেবে কাজ করে, অর্থাৎ অর্ধ পরিবাহী। তামা এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এরা হচ্ছে অর্ধ পরিবাহী, তাপমাত্রা বাড়ার সাথে সাথে এরা ভালো পরিবাহী মতো কাজ করে। কিন্তু তামার ক্ষেত্রে হয় কি, তাপমাত্রা বাড়ার ফলে ভিতরের যে পরিবাহী ইলেকট্রন গুলো আছে সেই পরিবাহী ইলেকট্রন গুলোর মধ্যে ঘর্ষণ বেড়ে যায়। ঘর্ষণ বেড়ে যাওয়ার ফলে তাপ উৎপন্ন হয়। এর ফলে কি হয়, যে এরা আর ভালো পরিবাহী থাকে না। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে তামা একটি সুপরিবাহী পদার্থ। একটি তামার তারের তাপমাত্রা বৃদ্ধি করলে উহার রোধ বেড়ে যায়। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুর আন্তঃআণবিক গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে বস্তুর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ তথা তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তামার রোধ বৃদ্ধি পায়। অপরদিকে কি হয়, সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ। পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের জন্য মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু অর্ধপরিবাহীতে এই মৌলিক কণিকার উপস্থিতি দেখা যায় না। তাপমাত্রা বাড়ালে যেখানে শুধু কিছু ইলেকট্রন তড়িৎ প্রবাহের জন্য পাওয়া যায়, তাই সিলিকনকে উত্তপ্ত করলে রোধ কমে যায়। তো আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি। এখন আসলে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্ন সলভ করি। ঘ নম্বরে বলছে যে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তোমরা যারা এই অধ্যায়টা পড়ে ফেলেছো, খুব সহজেই আসলে তুল্য রোধ বের করা যায়। তো আমি এটাকে করে দেখার চেষ্টা করতেছি। তো আমি গ নম্বর প্রশ্নের উত্তর করতেছি। গ নম্বর প্রশ্নের উত্তর করার আগে আমরা দেখব যে বর্তনীতে কোন কোন রেজিস্টর গুলো সিরিজে আছে, কোনগুলো সমান্তরালে আছে। সিরিজ কানেকশন কোনগুলোকে বলা হয়? সিরিজ কানেকশন হচ্ছে যদি কতগুলো রোধ এমন ভাবে সাজানো থাকে যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে যদি যুক্ত থাকে সেটাকে বলা হয় সিরিজ বা শ্রেণী সংযোগ। আর সমান্তরাল সংযোগ কি জানি, যে প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে এবং দ্বিতীয় প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে, সেটা হচ্ছে সমান্তরাল কানেকশন বা সমান্তরাল সংযোগ। তো এখন আসো, এখানে আর ওয়ান রোধ, আর2 রোধ, আর3 রোধ, আর4 রোধ, আর5 এবং আর6 ছয়টা রোধ আছে। তো আমরা দেখি যে আর3 এবং আর4 এরা শ্রেণী সংযোগে আছে, এবং আর5 আর হচ্ছে আর6 এরা সমান্তরাল সংযোগে আছে। কারণ দেখো যে এই রোধের দ্বিতীয় প্রান্ত এবং আর4 রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে যুক্ত আছে, আর আর5 এবং আর6 রোধ এদের একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তটি অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত আছে, তাহলে এরা সমান্তরালে আছে। এখন আসলে আমরা সলভ করি। গ নম্বর, বর্তনীতে আর3 এবং আর4 রোধ শ্রেণীতে যুক্ত আছে। সো এটাকে আমরা দিতে পারি RS1 ইকুয়াল R3 প্লাস R4 প্লাস 6 ইকুয়াল 10 ওহম। অতএব RS1 ইকুয়াল 10 ওহম। আবার বর্তনীতে R5 এবং R6 সমান্তরালে যুক্ত আছে। তো এটাকে আমি দিতে পারি RP1। সো এটাকে দিতে পারি 1 বাই RP1 ইকুয়াল 1 ডিভাইড বাই R5 প্লাস 1 ডিভাইড বাই R6। তো R5 এর ভ্যালু কত? তোমরা চাইলে সবগুলো রোধের মান R1 R2 R3 R4 এভাবে করে সবগুলো রোধের মান লিখতে পারো আগে। তো আমি ভিডিওটাকে শর্ট করার জন্য সরাসরি বর্তনী থেকে আসলে লিখতেছি। তো R5 এর মান হচ্ছে 20 ওহম, এবং এই যে R5 এর মান 20 ওহম এবং R6 এর মান 20 ওহম। তাহলে এখানে হবে 20 প্লাস 1 ডিভাইড বাই 20। তো এটাকে এলসিএম করলে হয় বা লসাগু করলে হয় 20। 1 প্লাস 1 ডিভাইড বাই RP1। অতএব উল্টাই দিলে এটা রেজাল্ট আসে RP1 এর ভ্যালু আসে 10 ওহম। তাহলে এখন যদি আমি বর্তনীটাকে সিম্পলিফাই করি তাহলে কি রকম আসবে? বর্তনীটাকে সিম্পলিফাই করলে এরকম আসে, এই যে এই দুইটা মিলে হয়ে গেছে একটা রোধ, এই দুইটা মিলে হয়ে গেছে একটা রোধ, এবং এই দুইটা মিলে হয়ে গেছে একটা রোধ। তো এটা এরকম আসে। এটা হয়ে গেল আমাদের R1। তো এই রোধ আমাদের হচ্ছে R1, যেটা 6 ওহম। এটা হয়ে গেছে R2 5 ওহম। এইটা RS1 এবং RP1। এখন এইটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড বর্তনী, যেটা আমরা
এই দুটাকে সলভ করে অর্থাৎ RS1 এবং RP1 পাওয়ার পরে এটা আমরা পাইলাম। এখন দেখতে পাচ্ছি যে RS1 এবং RP1 এদের প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে, তাহলে এই দুটো রোধ পরস্পর সমান্তরালে যুক্ত আছে এবং R1 এবং R2 এরা আবার শ্রেণীতে যুক্ত আছে, কারণ এর দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে। এখন আমরা লিখতে পারি যে RS1 এবং RP1 সমান্তরালে তো আছে, তাহলে এটাকে আমরা দিতে পারি 1/RP2 ইকুয়াল 1/RS1 প্লাস 1/RP1। সো আমরা লিখতে পারি, শুরু করলে হয়, সো RP2 এর রেজাল্ট আসে 5 ওহম। আবার R1 এবং R2 শ্রেণীতে যুক্ত আছে, তো এটাকে আমি লিখতে পারি RS2 R1 প্লাস R2। R1 এর মান 6 এবং R2 এর মান 5, তাহলে আসে 6 প্লাস 5 11 ওহম। এখন যে সিম্পলিফাইড বর্তনীটা আসবে সেটা খুবই সিম্পল, এই দুটো মিলে একটা, এরা দুজন মিলে একটা রেজিস্টর এবং RS1 এবং RP1 মিলে আরেকটা রেজিস্টর, তাহলে বর্তনীটা আসবে ঠিক এরকম। এখন RS2 এবং RP2 শ্রেণীতে যুক্ত আছে, তাহলে আমরা লিখতে পারি টোটাল R বা টোটাল রেজিস্টর আসতেছে বা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টর আসতেছে RS2 প্লাস RP2, অতএব R টোটাল ইকুয়াল 16 ওহম। আমাদের বলছিল তুল্য রোধ বের করতে, আমরা তুল্য রোধ পাইলাম 16 ওহম, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এই সবগুলো রোধের পরিবর্তে 16 ওহম রোধ লাগালেই আমাদের সবগুলো রোধের কাজ হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের তুল্য রোধের কাজ। ঘ নম্বরে বলছে R4 এবং R6 এর ক্ষমতা সমান হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এবার আমরা ঘ নম্বর প্রশ্ন সলভ করব। R4 রোধ হচ্ছে এইটা এবং R6 রোধ হলো এইটা, তো এদের ক্ষমতা সমান হবে কিনা সেটা আমাদের গাণিতিকভাবে সলভ করে দেখতে হবে। তো আমরা কি জানি, ক্ষমতা সমান অর্থাৎ P = VI, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা জানি P = I স্কয়ার R, আর একটা ফর্মুলা জানি V²/R। তো আমরা চাইলে এই তিনটা ফর্মুলা দিয়ে আসলে বের করতে পারবো। এখন তিনটা ফর্মুলার মধ্যে কোনটাকে নিলে সহজ হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমরা যদি P = VI এই ফর্মুলা দিয়ে সলভ করতে চাই, তাহলে আমাদের এই রোধের অর্থাৎ R4 রোধের এই পয়েন্টে ভোল্টেজ কত সেটা বের করতে হবে এবং R6 রোধের জন্য এই বিন্দুতে ভোল্টেজ কত সেটা বের করতে হবে। আমরা চেষ্টা করব যে সূত্র দিয়ে ইজি হবে সেটা দিয়ে সলভ করার জন্য। সো P = I² R, এই সূত্র দিয়ে সলভ করার চেষ্টা করব। এটা দিয়ে করলে হবে কি, I এর মান অর্থাৎ শ্রেণীতে থাকলে I সেম থাকে, অর্থাৎ R1 দিয়ে এখান থেকে যে I পাবো সেই I R1 দিয়ে প্রবাহিত হবে এবং R2 দিয়েও প্রবাহিত হবে, কিন্তু এই বিন্দুতে আসার পরে I ভাগ হয়ে যাবে। আমরা জানি সমান্তরাল সংযোগে কারেন্ট ভাগ হয়ে যায়। ধরে নিলাম এটা হচ্ছে I1 আর এটা হলো I2, এই রাস্তা পর্যন্ত I2 থাকবে, কিন্তু এই পয়েন্টে আসার পরে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, I2 আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এখানে আসবে ধরে নিলাম I6 এই রাস্তা দিয়ে এবং এই রাস্তা দিয়ে আসবে I5, যেহেতু R5 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমি ধরে নিলাম I5 এবং R6 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে ধরে নিলাম I6। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো শুধু কারেন্ট কোন পথ দিয়ে কতটুকু যাচ্ছে সেটা বের করা। এই সূত্রে আমাদের V এর দরকার হচ্ছে না, যদি এই সূত্র দিয়ে করতাম তাহলে V এর দরকার হতো, এই পয়েন্টে ভোল্টেজ লাগতো আবার এই পয়েন্টে ভোল্টেজ লাগতো, ম্যাথটা একটু বড় হইতো। তো সেই জায়গা থেকে শুধু কারেন্ট বের করে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। তো সেটা করার আগে প্রথমেই আমরা টোটাল কারেন্টটা বের করব। সেটা বের করার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান লাগবে, অর্থাৎ তুল্য রোধের মান লাগবে। তো সেটা আমরা গ নম্বরে পাইছিলাম। তো এখানে লিখি গ হতে প্রাপ্ত তুল্য রোধ আর টোটাল = 16 ওহম এবং ভোল্টেজ কত দেয়া আছে, সোর্সের ভোল্টেজ V = 80 ভোল্ট। সো I কত, I = V/RT, R টোটাল। তো V এর মান হচ্ছে 80 এবং RT এর ভ্যালু হচ্ছে 16, এটাকে ক্যালকুলেট করলে হয় 5 এম্পিয়ার, অতএব I = 5 এম্পিয়ার। তো এই রাস্তা দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, যার মান I আমরা ধরে নিচ্ছি I কারেন্ট ফ্লো হচ্ছে এবং এটার মান হচ্ছে 5 এম্পিয়ার। এই রাস্তা পর্যন্ত 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, কিন্তু এখানে আসার পরে এই 5 এম্পিয়ার কারেন্ট দুটা ভাগে ভাগ হয়ে যাবে। এই ভাগের পরিমাণ কত সেটা বের করতে হলে আমরা একটা সূত্র জানি, এটা দিয়ে খুব সহজেই বের করা যায়। যদি দুটো রোধ এরকম পরস্পর সমান্তরালে থাকে, এটা হয় R1, এটা হয় R2। তো R1 রোধের মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করতেছে এবং R2 রোধের মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো করতেছে। তো I1 কারেন্টের মান কত সেটা আমাদের বের করতে হলে আমরা একটা সূত্র জানি। প্রথমে আমাদেরকে টোটাল কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে, অর্থাৎ I এর মান বের করতে হবে। তো I এর মান বের করার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, অর্থাৎ তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ বের করে I = V/R, এটা দিয়ে আমাদের I এর মান বের করতে হবে। সেটা বের করে I1 এর মান আমরা বের করব। I1 সমান যে রোধের মধ্যে দিয়ে আমরা কারেন্টের মান বের করব সেই রোধের বিপরীত রোধটা থাকবে উপরে R2 আর নিচে থাকবে R1 প্লাস R2, অর্থাৎ দুটো রোধের যোগফল, এবং যে টোটাল আইটা বের করছিলাম সেটা
গুণ আকারে থাকবে। এই সূত্র দিয়ে আমরা এই দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ কি পরিমাণ হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। কিন্তু আমরা গ নাম্বারে যখন এই প্রবলেমটাকে সলভ করছিলাম তখন আমরা দেখতে পাইছিলাম যে এই দুইটা রোধ যেহেতু শ্রেণীতে আছে তাদের টোটাল রেজিস্ট্যান্স আসে 10 ওহম এবং এই দুইটা রোধ সমান্তরালে আছে যাদের টোটাল রেজিস্ট্যান্স আসে, আমরা যদি সমান্তরাল রোধের হিসাব করি তাহলে এটা আমরা করে দেখছিলাম গ নাম্বারে, এটা দেখছিলাম 10 ওহম আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাথ দিয়ে অর্থাৎ R3 এবং R4 পাথ দিয়ে রোধের মান সেম, আবার R5 এবং R6 পাথ দিয়ে রোধের মান সেম। তাহলে 5 এম্পিয়ার কারেন্ট এই রাস্তা দিয়ে অর্ধেক প্রবাহিত হবে এবং এই রাস্তা দিয়ে অর্ধেক প্রবাহিত হবে। তাহলে আমাদের এই সূত্র আপাতত লাগতেছে না, চাইলে তোমরা ইউজ করতে পারো। তো আমি এটাকে এভাবেই করতেছি যে, তো এখন এটাকে সলভ করার জন্য আমি একটা কাজ করব, সেটা হলো এখানে একটা পয়েন্ট দিব। আমি ধরে নিলাম এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট এবং এটাকে দিলাম সি পয়েন্ট। এখন আমি এটাকে এভাবে লিখবো, বর্তনীতে এ বি সি পথে রোধের মান এবং এসি পথে রোধের মান সমান, তাই উভয় পথে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ I1 = 5/2। 5 হচ্ছে I এর মান, অতএব I1 = 2.5 এম্পিয়ার। তাহলে R3 এবং R4 যেহেতু শ্রেণীতে আছে, তো সেই ক্ষেত্রে এই দিক দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ শ্রেণীতে আমরা জানি যে কারেন্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা খুব সহজে বের করতে পারি R4 রোধের ক্ষমতা P4 সমান I1 স্কয়ার R4। তো I1 এর মান হচ্ছে 2.5 স্কয়ার এবং R4 এর মান হলো 6 ওহম। ক্যালকুলেটরে করলে এটার ভ্যালু আসে 37.5 ওয়াট P4 এর মান। তাহলে R4 রোধের ক্ষমতা আমরা বের করে ফেললাম 37.5 ওয়াট। এখন আমাদের বের করতে হবে R6 রোধের ক্ষমতা। এখানে আমরা দেখতে পাচ্ছি আবার সেম কেস, যে R5 রোধের মান এবং R6 রোধের মান সেম। তাহলে এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছিল, 5 এর অর্ধেক অর্থাৎ 2.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছিল এই দিক দিয়ে। তো এখানে আসার পরে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, 2.5 দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হয়ে গেলে আমার এই দিক দিয়ে আসে 1.25 এম্পিয়ার এবং এই দিক দিয়ে যাবে 1.25 এম্পিয়ার। তাহলে আগের মতো এটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো যে এসি পথে R5 এবং R6 রোধের মান সমান হওয়ায় তাদের মধ্য দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তো R6 রোধের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ ধরলাম I6 = I2/2। তো এখানে মান আসে 2.5/2, I6 = 1.25 এম্পিয়ার। তাহলে R6 রোধের ক্ষমতা P6 = I6 স্কয়ার ইনটু R6, সরি এটা হবে P6। তো P6 সমান I6 এর মান হচ্ছে 1.25 স্কয়ার ইনটু 20, এখানে ভ্যালু আসে 31.25 ওয়াট। তাহলে আমাদের বলছিল R4 এবং R6 রোধের ক্ষমতা সমান হবে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে R4 রোধের ক্ষমতা হচ্ছে 37.5 ওয়াট এবং R6 রোধের ক্ষমতা 31.25 ওয়াট। সো আমরা দেখতে পাচ্ছি রোধদ্বয়ের ক্ষমতা সমান না, তাহলে আমরা লিখতে পারি P4 is not equal to P6। তোমরা চাইলে এটা নিজেদের মতো করে লিখে দিতে পারো, R4 এবং R6 রোধের ক্ষমতা সমান নয়। তো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।